দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সঙ্গে রয়েছি আমি মারুফা রহমান এবং আমার সঙ্গে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি তিনি হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আজকে মূলত আমরা আলাপ করব এই সময়কার রাজনীতি এছাড়াও সমসাময়িক নানা ইস্যু নিয়ে। জনাব মহাসচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথেই প্রথম যেই প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাই যে দীর্ঘ সময় পর গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশ এবং সামনে নির্বাচন, এই সময়কার রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। না, এটা তো দেশের জন্যে, জাতির জন্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 5ই আগস্টের ফ্যাসিস্ট বিদায়ের পর থেকে জনগণের মধ্যে একটা মৌলিক পরিবর্তন হয়েছে মনমানসিকতার মধ্যে, এবং জনগণের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের এবং একটা বৈষম্য বিরোধী রাষ্ট্রের, সেটা আরও বেশি তীব্র হয়েছে। এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এখন এই পরিবর্তনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দেশ পরিচালনা করছেন। তবে খুব স্বাভাবিকভাবেই যেহেতু অভিজ্ঞতার অভাব আছে এবং এখানে বেশিরভাগ মানুষই একেবারেই নতুন, সেই কারণে হয়তো বা কিছুটা আপনার অনেকের মনে হলেও হতে পারে যে সুশাসনের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এখানে একটা বড় ইস্যু তৈরি হয়েছিল আপনার মব ভায়োলেন্স, যেটা আমি মনে করি যে খুবই মারাত্মক একটা প্রবলেম হয়েছে। আর একটি বিষয় যেটা যে আমার কাছে মনে হয়েছে যে সরকারের সিদ্ধান্তহীনতা একটা বড় সমস্যা হয়েছে আর কি। তারপরেও আমি ওভারঅল মনে করি যে এই সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব তারা করেছেন। সবচেয়ে বড় কাজটা যেটা করতে তারা পেরেছেন সেটা হচ্ছে যে সংস্কারের কাজগুলো তারা করেছেন। সব দলগুলো বেশ কিছু ব্যাপারে ইস্যুতে আপনার একমত হয়েছে, অনেকগুলো ব্যাপারে তো একমত হতে পারেননি। কিন্তু যেটা প্রধান বিষয় যে নির্বাচনের ক্ষেত্রে এবং আপনার গণভোটের ক্ষেত্রে এবং মৌলিক কিছু সংস্কারের ক্ষেত্রে তারা একমত হয়েছেন, যেটা জাতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই একটা বড় ভূমিকা রাখবে। আমি খুব আশাবাদী যে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচন অনুষ্ঠিত হলে একটা নির্বাচিত সরকার আসলে ডেফিনেটলি দেশ আরও ভালোভাবে এগোতে পারবে। একেবারে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আমরা দেশের যে পরিস্থিতি দেখছি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানকে একটা শ্রেণী মুখোমুখি দাঁড় করাচ্ছেন। এর পেছনে আসলে কি উদ্দেশ্য থাকে? এর পেছনে আমার কাছে একটা মনে হয় একটা সুদূর প্রসারী একটা আপনার একটা চক্রান্ত রয়েছে। সেই চক্রান্তটা আমি মনে করি যে সেটা হচ্ছে যে যারা আমরা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করি এবং স্বাধীন বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দেখতে চাই, একটা উদারপন্থী গণতান্ত্রিক দেশ হিসাবে দেখতে চাই, তাদের বিরুদ্ধে একটা শক্তি, যে শক্তিটা কিছুটা আমি মনে করি যে আপনার একটা ডানপন্থী উত্থানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিছুটা উগ্রবাদ সৃষ্টিরও চেষ্টা করছে, যেটা জাতির জন্য কখনোই মঙ্গলজনক হতে পারে না। বাংলাদেশের যে চরিত্র, বাংলাদেশের মানুষের যে চরিত্র, এর যে আত্মা, যে সোল, এটার আপনার মূলত হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থাকে আপনার নিশ্চিত করা। সেটাই আমি মনে করি যে সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো জায়গা। ঢাকা দিল্লি সম্পর্কের যে উত্তেজনা শুরু হয়েছে, সেই বিষয়ে বিএনপির অবস্থান কি? ভারতের বিষয়টা আমাদের কাছে খুব পরিষ্কার। ভারত কোনোদিনই বাংলাদেশের জনগণের সঙ্গে ভালো সম্পর্ক রাখেনি। তারা ইতিপূর্বে আওয়ামী লীগকে সমর্থন করেছে, অর্থাৎ একটা দলের সঙ্গেই সমর্থন রেখেছে, কিন্তু বাংলাদেশের মানুষের যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা কখনো বুঝতে পারেনি। যে কারণেই বাংলাদেশের মানুষের কাছে ভারত এখনও জনপ্রিয়তা কোনো অর্জন করতে পারেনি। এবং একটা প্রতিবেশী দেশ হয়ে এই কাজগুলো আমি মনে করি যে একেবারেই অনভিপ্রেত এবং কোনো মতে এটা সমর্থনযোগ্য নয়। শুধু নয় না, আমি মনে করি এটা একটা অত্যন্ত তাদের যে কূটনৈতিক যে একটা ব্যাংক্রাপসি, সেটাই প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষের আস্থা তারা অর্জন করতে পারেনি। আমি একটু নির্বাচন প্রসঙ্গে আসি স্যার। ঠাকুরগাঁও 1 থেকে আপনি বিএনপির প্রার্থী হচ্ছেন। এলাকায় একটা জি আমরা অনেক সুন্দর প্রচারণা দেখছি। সেই ক্ষেত্রে আবার এলাকায় শোনা যাচ্ছে যে এটা আপনার শেষ নির্বাচন, আপনি কেমন সাড়া পাচ্ছেন?
সব মিলিয়ে? না, ঠাকুরগাঁ তো আমার জন্মস্থান, আমি এখানে অনেকবার নির্বাচন করেছি। ঠাকুরগাঁ নিঃসন্দেহে আমি ঠাকুরগাঁর মাটি, আকাশ, বাতাস, সেখানকার মানুষ, এদের সঙ্গে তো আমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়। সাড়া তো আমি নিশ্চয়ই পাচ্ছি, আশা করছি যে ভালো সাড়া পাবো মানুষের কাছ থেকে। বিএনপির এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘ সংকটকালে আপনি হাল ধরেছিলেন, সামনে কেমন দিন দেখছেন? না, বিএনপি তো একটা বিশাল একটা আপনার সংগ্রাম পার হয়ে এসেছে। প্রায় 15-16 বছরের একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে করতে হয়েছে, এবং সময়টা ছিল খুব কঠিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 18 সালে তিনি গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে চলে যান, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই 2007 সাল থেকেই তিনি নির্বাসিত অবস্থায় আছেন, তখন পর্যন্ত ছিলেন। সুতরাং ওই সময়টা আমাদের বিএনপিকে ভেঙে ফেলার অনেক চেষ্টা করা হয়েছে, বারবার বিভিন্ন রকম কৌশল অবলম্বন করা হয়েছে বিএনপিকে ভেঙে দিতে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে বিএনপিকে তো ভাঙতে পারেনি। এবং এই দুঃসময়ে আমরা চেষ্টা করেছি যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে পরবর্তীকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাথে নিয়ে ভার্চুয়ালি আমরা আমাদের দলকে অটুট রাখতে পেরেছি, আমাদের দলের ঐক্যকে অটুট রাখতে পেরেছি, এবং অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে এই একটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন 15 বছর ধরে আমরা চালিয়ে গেছি, যেটা আমার মনে হয় যে ফ্যাসিস্টদের যে পরাজয়, সেই পরাজয়ের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে প্রত্যাবর্তন, কেন এটা এখন রাজনীতির কেন্দ্রবিন্দু? কারণটা হচ্ছে মূলত যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এখন ন্যাশনাল লিডার হিসেবে একমাত্র লিডার। আমরা অন্য কোনো দলের সেই ধরনের কোনো নেতৃত্ব এখন নেই, এবং তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি জাতীয় নেতৃত্ব দিতে প্রস্তুত। তার যে সমস্ত বক্তব্য এবং তার যে পরিকল্পনা, এবং পরবর্তীকালে তিনি যে 31 দফা, তার আগে 31 দফা কর্মসূচি প্রণয়ন, এবং এখন যে নির্বাচনের যাওয়ার সময়ই তিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে কি দেবেন মানুষকে, কি জিনিস আপনার বিষয়গুলো তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, এবং জনগণের যে অভাব, অভিযোগ, আকাঙ্ক্ষা কীভাবে দেখবেন, অর্থনীতিকে কীভাবে ঢেলে সাজাবেন, এই জিনিসগুলো তিনি কিন্তু এখনই নিয়ে আসছেন। সুতরাং নিঃসন্দেহে আপনার এই জিনিসগুলো সবার কাছে গুরুত্ব পাচ্ছে। আর 18 বছর পরে দেশে ফিরে আসা, এবং একটি পরিবার থেকে যে পরিবারটির রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পিতা, আমাদের গণতন্ত্রের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মা, এবং তিনি নিজেই একটা রীতিমতো নির্যাতিত, নিপীড়িত একজন রাজনৈতিক নেতা, নির্বাসিত অবস্থায় ছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি যখন ফিরে আসছেন, তখন তো সমস্ত ফোকাসটা সেদিকে যাবে, এটি তো স্বাভাবিক, এবং সেটাই এই দেশকে, জাতিকে আবার ঐক্যবদ্ধ করবে, এবং সেই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি তার যে সংকট, সেই সংকট উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। এই যে তার 3টা অধ্যায়ে, নির্যাতন, নির্বাসন, এরপরে আবার প্রত্যাবর্তন, তো তারেক রহমানকে বরণে আসলে আপনাদের সার্বিক প্রস্তুতি কেমন? না, দেশের মানুষ তো প্রস্তুত হয়েই আছে। প্রথম থেকেই দেশের মানুষ বেশ কিছু তারা মনে করছে যে তিনি দেশে ফিরবেন। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে মানুষের আকাঙ্ক্ষাটা ওই জায়গায় গেছে যে তিনি দ্রুত ফিরবেন। এখন তিনি যখন তারিখ নির্ধারণ হয়ে গেছে যে তিনি 25শে ডিসেম্বর ফিরবেন, এখন তো মানুষ নিঃসন্দেহে আপনার অত্যন্ত উৎফুল্ল, এবং মানুষ চায় যে একজন নেতা তাদের মধ্যে আসুক, যে নেতা তাদেরকে নেতৃত্ব দেবে। এমনি বিএনপি চেয়ারপারসনের এখন শারীরিক অবস্থা কেমন স্যার? বিএনপির চেয়ারপারসনের অবস্থা এখনও আপনারা যা দেখেছেন যে অপরিবর্তিত আছে, এবং ডাক্তার সাহেবরা যেটা বলছেন, যে বোর্ড যেটা বলছে, সেটা হচ্ছে যে তার এখন অবস্থাটা স্থিতিশীল আছে, আপনার অপরিবর্তিত আছে, কিন্তু এখনও তিনি খুব সংকটের মধ্যেই আছেন। শরিকদের আসন বন্টন নিয়ে আপনারা কি কোনো সংকটে আছেন কিনা, বা উভয় সংকটে আছেন কিনা? আমাদের মধ্যে কোনো সংকট নেই। আমরা আলাপ আলোচনা করে মোটামুটি, আমাদের তো আসলে শরিক বলি না আমরা, এটাকে আমরা বলি যারা যুগপৎ আন্দোলনে একসাথে আমরা আন্দোলন করেছি, যেহেতু আমাদের জোট নাই, শরিকও বলি না আমরা তো এটা যুগপৎ আন্দোলন করেছি একসাথে। তো আমরা আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে একটা বোঝাপড়ার সমঝোতার চেষ্টা আমরা করছি।
মানে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন হ্যাঁ। তাদের সঙ্গে এইবারের নির্বাচনে আসলে আপনাদের বোঝাপড়াটা কেমন, এবং বিএনপি ক্ষমতায় গেলে কোনো জাতীয় সরকার গঠন এটা তো করবে আমরা কিনা? কমিটমেন্ট আছে আমাদের, আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, মত অবস্থায় যাই, তাহলে নিশ্চয়ই আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এটা তো আমাদের কমিটমেন্ট। সেই যে জাতীয় সরকারের কথা আপনারা কমিটমেন্ট করেছেন, সেখানে জামায়াত থাকবে কিনা? এটা তো এই মুহূর্তে আমরা বলতে পারবো, তবে থাকার সম্ভাবনা খুব কম, কারণ জামাত তো ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে আপনার নির্বাচনের ব্যাপারটাতে। সেখানে তাদের সেই সরকারে থাকার সম্ভাবনা আমি মনে করি অত্যন্ত কম। এরকম একটা মুখোমুখি জায়গায় বা সাংঘর্ষিক জায়গায় এটা গেল কেন 5 আগস্টের পরে, আপনার কি না, মনে কোনো হয়? সাংঘর্ষিক জায়গায় যায়নি তো। আমাদের জামাতের সঙ্গে যে আমাদের অ্যালায়েন্সটা ছিল, এই অ্যালায়েন্সটা তো ছিল একটা আপনার আন্দোলনের অ্যালায়েন্স। সেই জোট যখন তৈরি হয়েছিল, সেই জোট থেকে আপনার কাজ করে আমরা এসছি। পরে আমরা যখন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে আমরা কিন্তু আপনার আমাদের সঙ্গে জোট ছিল না। দেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী মুভমেন্টকে কিভাবে দেখছেন? না, ভারতের বিরোধিতা যেটা আছে এটা তো ভারত তৈরি করেছে। এখানে ভারতের তার যে ভূমিকা বিভিন্ন সময়ে বাংলাদেশের নির্বাচনে, তার যে ভূমিকা ছিল, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তার যে হস্তক্ষেপ, অন্যদিকে পানি আপনার না দেওয়ার ব্যাপারে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো আমাদেরকে যথেষ্টভাবে আপনার বাংলাদেশের মানুষকে আপনার ব্যথিত করেছে এবং ক্ষুব্ধ করেছে, যে কারণেই বাংলাদেশের সঙ্গে আপনার ভারতের সম্পর্কটা একটা বলা যেতে পারে খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই। বিভিন্ন জরিপ বলছে এবার নারী এবং তরুণরা বদলে দিতে পারে ভোটের সমীকরণ। সেক্ষেত্রে বিএনপির নির্বাচনী ইশতেহারে তাদের জন্য কি থাকছে? বিএনপি সবসময় নারীদের ক্ষমতায়নের পক্ষে এবং তাদের উত্তরণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ঠিক একই সঙ্গে যে ইয়াং জেনারেশনের কথা যেটা বলা হচ্ছে, এটা তো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমরা মনে করি যে এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই জেনারেশনের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে তাদের কর্মসংস্থানের সংকট। এটা করার জন্য আমরা ইতিমধ্যে প্রোগ্রাম নিয়েছি, আবার প্রোগ্রামগুলো এনেছি। যদি আমরা সরকারে যেতে পারি তাহলে আমরা সেইভাবে সেই সংকট সমাধানে আমরা চেষ্টা করব। সম্মানিত মহাসচিব, আরো বেশ কিছু প্রশ্ন আসলে জানার আছে নির্বাচন ইস্যু সহ আরো বেশ কিছু ইস্যুতে। আমরা একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। নির্বাচন একেবারে সন্নিকটে, প্রধান উপদেষ্টা বারবার করেই বলছেন যে একটি উৎসবমুখর নির্বাচন হবে এবং এটি ঐতিহাসিক একটি নির্বাচন হবে, ঐতিহাসিক হিসেবে স্বাক্ষর হয়ে থাকবে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি মনে করি যে এটাই আমাদের সকলের আকাঙ্ক্ষা, কারণ দীর্ঘ 15 বছর কোনো নির্বাচন না হওয়ায় মানুষের তো নির্বাচন সম্পর্কে ধারণাটাই নেই। এক নম্বর, খুব একটা যারা ইয়াং জেনারেশন তাদের একটা ধারণাটা অন্যরকম হয়ে গেছে। এই নির্বাচন নিঃসন্দেহে আমাদের সকলের আকাঙ্ক্ষা যে এটা একটা উৎসব মুখর এবং সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন হওয়াটাই সবচাইতে মানে প্রয়োজন জাতির জন্য। এই কারণেই আমরা এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় বা এই যে শেষ সময়ে দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে সক্ষমতা আমরা দেখলাম, এটা নিয়ে কি আসলে আমরা যেরকম নির্বাচন প্রত্যাশা করছি সেটা সম্ভব? আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার অত্যন্ত সচেতনভাবে সে পুলিশ বাহিনীটাকে সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেছিল এবং অভ্যুত্থানের সময় পুলিশ একটা বিরূপ প্রতিকূল একটা অবস্থার মধ্যে পড়েছিল, কারণ তারা একটা ভিন্ন অবস্থান নিয়েছিল, একটা বলা যেতে পারে একটা প্রতিপক্ষের অবস্থান নিয়েছিল এবং যে আপনার গণহত্যার মতো গণহত্যা একটা ঘটেছে। তো স্বাভাবিকভাবেই পুলিশের যে আপনার এটা থাকে আপনার কার্যক্ষমতা, ইফেক্টিভনেস যেটা, এটা কিন্তু অনেকটা কমে গেছে এখন। সেই জন্যই আপনার এই ধরনের সমস্যাগুলো কিছু তৈরি হচ্ছে। তো একটু সময় লেগেছে এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার। এর সঙ্গে যেহেতু সেনাবাহিনী আছে, সশস্ত্র বাহিনী আছে, তাদের সকলের সমবেত প্রচেষ্টায় নির্বাচনটাকে সুষ্ঠু করা যাবে বলে আমি অন্তত মনে করি। সর্বশেষ ওসমান হাদির উপর আক্রমণের পরে জরুরিভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বসলেন।
এই যে জুলাইয়ে যারা ঐক্যবদ্ধভাবে আপনারা একসঙ্গে কাজ করেছেন, নির্বাচনের আগ দিয়ে যদি এই ধরনের ঘটনা আরও ঘটে, আপনারা এটা কি মোকাবেলা করবেন কি? না, এই ধরনের ঘটনা আর ঘটা উচিত নয়, এক নম্বর। তাছাড়া আপনার যদি আমাদের সরকারের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে, আপনার আইন শৃঙ্খলা রক্ষণ, তারা যদি সজাগ থাকে তাহলে তার ঢুকবে না। জনগণ তো সজাগ আছেই, আমাদের জনগণ এখন আগে চাইতে অনেক বেশি সতর্ক এবং সজাগ। সুতরাং এই ধরনের ঘটনা আর ঘটাই উচিত না, এবং সেটা মানুষের উচিত সেটাকে প্রতিরোধ করে দেওয়া। এই কথাটা কেন শোনা যাচ্ছে যে এবার আপনার শেষ নির্বাচন, আপনিও এরকম কিছু না, শেষ কথা নির্বাচন বলেছেন? শোনা যায় না, এটা আমি বলছি এই কারণে আমার বয়স হয়েছে এখন। আমি একটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলছি আমি, যে পলিটিশিয়ানসদের রিটায়ার করার সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি যে এখন আমি যতটুকু কাজ করার আমি করেছি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কাজ করেছি। এখন আমার বয়স হয়েছে, আমার এখন একটু অবসরে যাওয়া উচিত এবং একটু শান্তির মধ্যে থাকা। বাংলাদেশের রাজনীতি কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। ইউ নো ইট ভেরি ওয়েল যে আমি প্রায় 11 বার জেলে গেছি, আমি জেলে দীর্ঘদিন থেকেছি। আমার পরিবারের প্রতি আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। এখন শেষ বয়সে এসে আমি একটু শান্তিতে থাকতে চাই। আমি আমার স্ত্রী, কন্যাদের, আমার নাতি নাতনিদের সঙ্গে একটু সময় কাটাতে চাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনার সাথে কথা বলে আমরা সমসাময়িক রাজনীতির অনেকগুলো বিষয়ে জানতে পারলাম। আপনি ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে, এবং তার সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করেছি দেশের সমসাময়িক রাজনৈতিক নানা ইস্যু নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়ে। আপনারা ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।